সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা আমাদের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে স্বাস্থ্য বিষয়ক নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। সেই সাথে এই চিকিৎসা পদ্ধতি কি হতে পারে এবং জীবনযাত্রার পরিবর্তন করাটা কতটুকু গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো কিন্তু আমাদের আলোচনার মধ্যে থাকে। সুপ্রিয় দর্শক, আমি নুসরাত জাহান দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি এবং আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে কিশোরীদের স্বাস্থ্য। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার পারুল জাহান 1957 সালের জুলাই মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1983 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর DGO MCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি মেডিকেল কলেজ ফর উইমেনে গাইনি অ্যান্ড অবস বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। ম্যাম, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। তোমাকে ধন্যবাদ। কিশোরী যারা রয়েছে, আমরা জানি যে এরাই কিন্তু দেশের ভবিষ্যৎ, সুতরাং তাদের মানসিক সুস্থতা এবং শারীরিক সুস্থতা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার কাছে জানতে চাই যে আসলে কিশোরী বলতে আমরা কি বুঝি? কিশোরী বলতে আমরা বুঝি যাদের বয়স 10 থেকে 19 বছরের মধ্যে, 9 পর্যন্ত তাদেরকে আমরা চাইল্ডহুডে বসে আসি, 10 থেকে 19 পর্যন্ত যারা আছে তাদেরকে আমরা কিশোরীর আওতায় ফেলি। এবং এই গ্রুপটা কিন্তু কম না, পুরা পপুলেশনের 1/5 হলো কিশোরীরা। সুতরাং এদের গুরুত্বটা, সেটা শারীরিক স্বাস্থ্য হোক, মানসিক স্বাস্থ্য হোক, তারা তো ভবিষ্যতে দেশের নাগরিক হয়, বিভিন্ন পদে, বিভিন্ন দেশ পরিচালনার ক্ষেত্রে, সবকিছু ক্ষেত্রেই তারা চলে আসবে। তো তাদের যদি শারীরিক এবং মানসিক স্বাস্থ্যটা পুরো পরিপূর্ণ সুস্থভাবে না বেড়ে ওঠে, তাহলে তো সেটা সমস্যা হয়ে দাঁড়াবে। আমরা সাধারণত কিশোরী শারীরিক পরিবর্তনের পাশাপাশি কিন্তু তাদের মানসিক পরিবর্তনও হয়ে থাকে, সেই বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখেন? হ্যাঁ, অবশ্যই শারীরিক পরিবর্তনটা আগে একটু বলি। শারীরিক পরিবর্তনে যেরকম আসে, হরমোনের কারণে তার বডির চেঞ্জ হচ্ছে, ওই সময় কিশোরী মেয়েরা তখন তাদের মেনস্ট্রুয়েশন হচ্ছে, মাসিক হচ্ছে, এবং বডির যে চেঞ্জ হচ্ছে, তাদের মানসিক সাথে সাথে তাদের তো মানসিক চিন্তাধারাও চেঞ্জ হচ্ছে, তাদের ইগো বেড়ে যাচ্ছে, তখন তারা অন্য একটা তারা ভাবতেছে তারা অনেক বড় হয়ে যাচ্ছে। সুতরাং সব কিছুই তারা সহজেই তাদেরকে যে সব কিছু বলে তাদেরকে রাগ করে কিছু করা যাবে তা না, তাদেরকে বুঝাইতে হবে, তাদেরকে শিখাইতে হবে যে তাদের স্বাস্থ্যটা, যেমন আজকাল দেখেন অনেক কিশোরী মেয়েরা যারা খুব খাওয়া দাওয়ার প্রতি খুব বাইরের খাবার, ফাস্টফুড খুব খেতে চায়, এবং ফলে তারা অনেক ওয়েট গেইন হয়। ওয়েট গেইন হওয়ার কারণে, ওয়েট গেইন কারণে ওদের বডিতে হরমোনাল প্রবলেম দেখা দেয়, তার জন্য তাদের মেনস্ট্রুয়েশন প্রবলেমগুলো হয়। এবং অতিরিক্ত ওয়েট গেইনের জন্য তাদের দেখা যাচ্ছে ওভুলেশন, মানে মেয়েদের যে মাসে মাসে ওভুলেশন হবে, মাসিক হবে, সেটা হচ্ছে না, অ্যানোভুলেশন হচ্ছে, তাদের পিরিয়ড ইরেগুলার হয়ে যাচ্ছে। আবার ওদিকে তারা বেশি যখনই তারা অনেক ওয়েট গেইন হচ্ছে, তাদের এক্সারসাইজও না হচ্ছে না, খাওয়া এর তাদের যে যে সুস্থভাবে বেড়ে ওঠাটা, সেটাও কিন্তু হচ্ছে না। তারা সব কিছু থেকে ধরেন ওয়েটের কারণে হোক, এর কারণে তো তারা পিছিয়েও যাচ্ছে, এবং বাইরে বেরোচ্ছে, খেলাধুলা বা এক্সারসাইজ এগুলোর প্রতি খুব একটা সচেতন হচ্ছেন। এইটা একটা তাদের বড় প্রবলেম। আর মানসিক প্রবলেম বলতে তো সেটাই যে তাদের ইগোটা বেড়ে যাচ্ছে, তাদেরকে সেভাবে কিছু বলতে গেলে তারা করতেছে, হ্যাঁ, খুব সেন্সিটিভ হয়ে যাচ্ছে। তো তাদের জন্য দরকার হলো জাস্ট কাউন্সিলিং, তারপরে একটা টেন্ডার লাভিং কেয়ার, যেভাবে তাদেরকে বোঝানো, সেটা তাদের কি করতে হবে, তারা অনেক সময় বুঝতেই পারে না যে তাদের কতটুকু করা উচিত, কতটুকু করা উচিত না, সেটা অবশ্য আমাদের দেখা উচিত। এবং আমরা এটাও বলবো মায়েদেরকে, বিশেষ করে কিশোরী মেয়েদের মারা যখন দেখবেন যে তার মেয়েটা, তার প্রবলেম হচ্ছে, মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি হচ্ছে, অথবা অনেক ওয়েট গেইন হয়ে যাচ্ছে, অথবা তার বিহেভিয়ারাল কোনো চেঞ্জ হচ্ছে, তাহলে অবশ্যই একটু দরকার হলে ওনারা কাউন্সিলিং করার জন্য ডাক্তারদের শরণাপন্ন হবেন। আর আরও কিছু প্রবলেম আছে আমাদের, যেমন আমাদের যিনি সোসাইটিতে এখন যে এখন আগের তুলনায় তো সোসাইটি একটু অন্যরকম হয়ে যাচ্ছে, তারা ফ্রি মিক্সিং হচ্ছে, ফ্রি মিক্সিংয়ের জন্য অনেক প্রবলেম আসতে পারে, সেগুলো তাদেরকে বুঝাইতে হবে। তারপরে এই যে সেক্স হাইজিন সম্বন্ধে বা সেক্স এডুকেশনও তাদেরকে একটু দিতে হবে, কারণ এই সময় তো তারা তো বেপরাও হয়ে যেতে পারে। সেই জন্য এটা ফ্যামিলির যেরকম দায়িত্ব, সমাজেরও দায়িত্ব, সবারই দায়িত্ব। একজন কিশোরের বয়স 7 থেকে 8 বছর বয়স হয়, তখন থেকেই কি তাদেরকে আসলে সেক্সুয়াল এডুকেশনটা দেওয়া উচিত কিনা, বা নলেজটা তাদেরকে দেওয়াটা কতটুকু ইম্পর্টেন্ট? পরে যখন তারা একটু ম্যাচুর হয়ে যায়,
এখন তো মিডিয়া বিভিন্ন জায়গায় সব কিছু ওরা দেখতেছে, শিখতেছে, ওদের মধ্যে যে পরিপক্কতা আগের সময়ের মতো এখন নেই, এখন পরিপক্কতা একটু আর্লিয়ার হয়ে যাচ্ছে, এবং তাদের সেই পরিপক্কতার জন্য তারা যেন ডিরেল না হয়ে যায় বা অন্যদিকে ডাইভার্টেড না হয়, সেজন্য তাদেরকে রাইট ওয়েতে দেখানোর এখনই সময়। এবার 11-12-তে যখন তারা যাচ্ছে তখনই তাদেরকে কাউন্সেলিং করা বা রাইট ওয়ে বোঝানোটা খুব ইম্পর্টেন্ট। আর ওই সময় তারা আমরা তো জানি, আর আজকে ওরা কন্যা, কিন্তু পরে তারপরে হবে বধূ হবে, তারপরে মা হবে। তো এই সময় কন্যারা যখন মা হবে তাদেরও তো একটা ফিজিক্যাল গ্রোথ, ফিজিক্যাল স্বাস্থ্যটা সুস্বাস্থ্য হতে হবে, মেন্টালি সুস্বাস্থ্য হতে হবে, তাইলে তারা ভবিষ্যতে যে বা তাদের যে সন্তানরা আসবে তারা একটা সুনাগরিক হিসাবে ভবিষ্যতে দেশে আসতে পারবে এবং তারা দেশের জন্য কিছু করতে পারবে। আর এই সময় আরও অনেক কিছু ব্যাপার আছে, যেমন হলো আমরা আজকাল যেরকম মেয়েদের ভ্যাকসিনেশনের ব্যাপার আমরা বলি, কারণ এখন আগে যেরকম জ্বরের মুখ ক্যান্সার, এটার তো ভ্যাকসিনেশন অ্যাকচুয়ালি এই আর্লি অবস্থায় দিতে হবে, মানে ফার্স্ট সেক্সুয়াল কন্ট্যাক্টের আগেই। তা না হলে, কারণ এটা আমরা জানি যে এই ক্যান্সারটা সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমেই, ভাইরাসের মাধ্যমে স্প্রেড করে। তো সুতরাং এইটাও কিন্তু এখন একটা সবাইকে জানাইতে হবে, প্রত্যেক মাকে জানাইতে হবে তার মেয়ে যখন 10-11তে পড়ে তখনই তাকে এই ভ্যাকসিনটা দেওয়া উচিত, ক্যান্সারের ভ্যাকসিনটা। তাছাড়া যেমন টিটেনাস, ধনুষ্টঙ্কারের টিকাটা, এটাও কিন্তু 15 বছর বয়সে আমরা দিতে বলি, কারণ ওই সময় যদি সে 5টা ডোজ ঠিক মতো দেয় ভ্যাকসিনেশনটা, তাইলে সে লাইফ লং তার ধনুষ্টঙ্কারের থেকে সে বেঁচে যায়। কারণ ধনুষ্টঙ্কারের সম্ভাবনা তো বেশিরভাগ সময় থাকে যখন কোনো ডেলিভারির সময় হতে পারে, পরবর্তী কোনো অ্যাক্সিডেন্টের জন্য হতে, যে কোনো সময় যখনই ধনুষ্টঙ্কার একটা হতে পারে, ওইটাকে প্রোটেকশন দেওয়ার কিন্তু এই কিশোরীর সময়ই এই প্রোটেকশনটা আমাদেরকে দিতে হয়। আর ইদানিং তো যে ক্যান্সারের ভ্যাকসিনটা এখনই আমরা সব মেয়েদেরকে এই যে 14 বছরের আগেই আমরা দিতে বলি, আর যদি যারা 14 বছর আগে না দিয়ে থাকে তারপরেও সে যাবে, কিন্তু এই কিশোরী এজেই তাকে এটা কমপ্লিট করা উচিত হবে। বিশেষ করে আমার কাছে যে মাটা আসেন, আমি জানি তার একটা মেয়ে আছে, তার মেয়ের বয়স 13 বছর 12 বছর, তখন আমি তাকে কাউন্সেলিং করব যে ওনাকে ভবিষ্যতের থেকে প্রোটেকশন নিতে হলে, জ্বরের ক্যান্সারের প্রোটেকশন এখনই তাকে ভ্যাকসিন দিতে হবে। তো আমাদেরও দায়িত্ব, মাস মিডিয়ার দায়িত্ব, সবারই দায়িত্ব, এই মানসিক যে একটা মানে মায়েদের যে একটা সম্বন্ধে অবহেলা বা এটা সম্বন্ধে অত গুরুত্ব দিয়ে ভাবতেছেন না, ওনাদেরকে গুরুত্ব দিয়ে ভাবার জন্য এটা কিন্তু আমাদেরই দায়িত্ব, গুরুত্ব দেওয়ার, প্লাস মিডিয়ারও দায়িত্ব, মিডিয়াও যেন এটা প্রকাশ করে বা অ্যান্টি ক্যান্সার ভ্যাকসিনটা দিবে, কখন দিবে, এটা যেন সবার মনে ঠিকই একটা প্রতিক্রিয়া সৃষ্টি করে। জরায়ু ক্যান্সারের যে ভ্যাকসিন যেটি রয়েছে সেটি অনেকে হয়তো দেয়নি বা মিস করেছে, তো তারা যদি 20 বছর বা 25 বছর অথবা 30 পরে যদি দেয়, তাহলে কি তাদের জরায়ু ক্যান্সার হবার সম্ভাবনাটা কমে যায়? খুব বেশি না, যখন রিপ্রোডাক্টিভ এজ পার, মানে 30-35 পার হয়ে গেলে তখন অ্যাকচুয়ালি তো ভাইরাসটা তো ঢুকে 10 ইয়ার্স আগে। সুতরাং ভ্যাকসিনটা যদি আমরা দিতে, তাহলে আগেই দিতে হবে। অলরেডি 35 ইয়ার্সে যে গেছে, ওনার হয়তো অলরেডি ভাইরাসটা ওনার ভিতরে ঢুকে গেছে, তো সেই জন্য যত আর্লিয়ার ততই ভালো প্রোটেকশন। আর সবচেয়ে ভালো হয়তো সেক্সুয়াল কন্ট্যাক্টের আগেই যদি এইসব ভ্যাকসিনগুলো কমপ্লিট করা যায়। কিশোরীদের আমি যদি শারীরিক পরিবর্তনের পাশাপাশি মানসিক সুস্থতার কথা বলি, এক্ষেত্রে পরিবারের ভূমিকাটা আসলে কতটুকু? পরিবারের ভূমিকা তো অবশ্যই অনেক, কারণ ওরা তো বেশিরভাগ সময় পরিবারের সাথেই থাকেন। তাছাড়া পরিবারের মেইনলি ভূমিকা মাকে কিন্তু বুঝাইতে হবে তার যে শারীরিক চেঞ্জটা, তার যে শারীরিক পরিবর্তন, তার যে মানসিক শারীরিক চেঞ্জের সাথে সাথে কিন্তু মানসিক চেঞ্জটা হয়ে যাচ্ছে তার। তো সেই চেঞ্জটাকে মাই প্রথমে কাউন্সিলিং করবেন, তাকে বুঝাবেন, তার খাওয়া দাওয়া চলাফেরা সব কিছুই মাই তাকে। তাছাড়া তার যে স্কুলে পড়তেছেন, স্কুল থেকে কলেজে যাচ্ছে, ওইখানেও অনেক দায়িত্ব, টিচারদের অনেক দায়িত্ব আছে, তারাও এইসব ব্যাপারে তাদেরকে সচেতন করবে। অন্যদিকে যাওয়ার থেকে, ডিরেল হয়ে যাওয়ার থেকে বা অন্য কিছু করার বা আউট অফ অনৈতিক কিছু করার থেকে ওদেরকে একটু কাউন্সিলিং করে বিরত পরিবার থেকে সাপোর্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা টিভির মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাই যে আসলে এখানে বাবাদের ভূমিকাও রয়েছে, বাবারা ভূমিকা পালন করছে, এবং সেই সাথে ভাই বা পরিবারের অন্যান্য সদস্য এবং সেই কিশোরীটি যে স্কুলে পড়াশোনা করছে সেখান থেকেও কিন্তু অনেক ধরনের সাপোর্ট তারা পাচ্ছে, যেটি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সচেতন করা হচ্ছে জনগণকে। এই ব্যাপারে আপনার মতামত কি? অবশ্যই মায়ের গুরুত্বটা বেশি, কারণ
মেয়েটা তার সবকিছু ব্যাপারে মায়ের প্রতি বেশি স্বাচ্ছন্দ্য ফিল করে, সেজন্য সেই হিসাবে মায়ের অবশ্যই গুরুত্ব। কিন্তু এখন তো তাকে সবখানেই মিশতে হচ্ছে, তার বাবার সাথে তাকে ভাই সবাই কথা বলতেছেন, সবাই সাথে মিশতে হতেছে, সুতরাং সবাইয়েরই দায়িত্ব পরিবারে, শুধু বা ভাই বোন ছাড়া আরও যে দাদা দাদি যারা আছেন ওনারও দায়িত্ব আছে, ওনারও তার থেকে মানে তার যদি কোনো কোয়ারি থাকে, প্রশ্ন থাকে, সেটা সম্বন্ধে তাকে ভালো করে বুঝিয়ে বলবে, বা সে যদি কিভাবে চলতে চায়, কিভাবে চলা উচিত, সেভাবে তাকে ভালো করে উপদেশ দিবে। এমনকি স্কুলেও, আর আমরা তো আজকাল দেখতেছি যে সোশ্যাল মিডিয়াতে আসতেছে, সবখানে টিভিতে সবখানে বলা হচ্ছে যে কিশোরীদের কী করা উচিত, এগুলা থেকেও মায়েরা গার্জিয়ানরা কিন্তু জানবেন, জেনে ওদেরকে সেভাবে গাইড করবে। শহরাঞ্চলের তুলনায় গ্রামাঞ্চলে কম বয়সী কিশোরীদের কিন্তু খুব আর্লি বিয়ে হয়ে যাচ্ছে, অর্থাৎ বাল্য বিবাহ হচ্ছে, এবং বাল্য বিবাহ হওয়ার কারণে কিন্তু সেই কিশোরীটি খুব কম বয়সে কিন্তু গর্ভধারণ করছে। এই বিষয়ে আপনার মতামতটা কি? এটা আমাদের গাইনোকোলজিস্টদের জন্য আসলে সত্যি একটা প্রবলেম হয়ে আমরা অনেক সময় অনেক প্রবলেম ফেস করতে থাকি। কারণ দেখা যায় যে একটা 14 বছরের মেয়ে, তো ও নিজেই তো একটা বেবি, ও একটা প্রেগনেন্সি হয়ে আসলো, মানে সেটা তখন একটা হাই রিস্ক প্রেগনেন্সি হয়ে দাঁড়ায় তার জন্য। কারণ এখনও তার নিজের বডি পরিপূর্ণতা হয় না, তার নিজের বডিরই ডিমান্ড অনেক বেশি, তার বডি বড় হবে, আরও বড় হবে, আর অ্যাট দ্য সেম টাইম সে আবার একটা বেবিও ক্যারি করতেছে। তাইলে তার নিজের গ্রোথ, বাচ্চার গ্রোথ, এই সব কিছু তাকে এটা একটা তো নিউট্রিশনাল প্রবলেম হয়ে দাঁড়ায়। তখন দেখা যায় যে মাটাও সেরকম বাড়তে পারতেছে না, বাচ্চার গ্রোথ হচ্ছে না, বাচ্চার গ্রোথ রিটার্ডেশন হয়ে যাচ্ছে। এটা তাছাড়া এই যে একটা পরিবর্তনের সাথে অ্যাডজাস্ট করে সে তাকে খাওয়া দাওয়া সব কিছু মেনটেন করে চলা, এতটুকু পরিপক্কতা তার মধ্যে আসে না। তো এই মারাই কিন্তু পরে নানা রকম প্রবলেম, যেমন প্রেশার বেড়ে যাচ্ছে, তারপরে ধরেন বাচ্চার গ্রোথ কমে যাচ্ছে, তারপরে নানা রকম প্রবলেম। আমরা যতটুকু জানি যে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে থাকে ডেলিভারির সময়, কারণ খাওয়া দাওয়া ওরা মেনটেন করতে পারতেছে না, সেই জন্য বেশিরভাগই রক্তশূন্যতা ভুগতেছেন। আবার এদের ডেলিভারিতে বেশিরভাগই গ্রামে বা ইয়ের মাধ্যমে হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে যেহেতু অলরেডি তারা রক্তশূন্যতা ভুগতেছেন, বাচ্চার গ্রোথ হচ্ছে না, এদিকে মা দুর্বল, আবার ডেলিভারির সময়ও দেখা যাচ্ছে যে হঠাৎ করে অনেক ব্লিডিং হয়, সে অনেক মাই কিন্তু মারা যাচ্ছেন ব্লিডিংয়ের কারণে। তো এই জন্য আমাদের এখন এই যে সচেতনতা, আমরা সবসময় বলি যে সে 18 মানে মেজর 18 আগে বিয়ে দেওয়া যাবে না, কারণ তার শরীরের ডিমান্ড তো আগে তো নিজের শরীরটা বড় হবে, তারপর সে বাচ্চাকে বড় করতে পারবে। তো সেই জন্য তাকে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে গ্রামে কিন্তু হচ্ছে 14-15 বছরের মেয়েদেরকে বিয়ে দিয়ে দিচ্ছে। সেই ক্ষেত্রে মাদেরকেও আমরা বলবো যে যাকে বিয়ে দিচ্ছে সে যেন গর্ভধারণ যেন এত সহজেই না করে, অ্যাটলিস্ট সে 18 পূরণ করে যেন গর্ভধারণ করে। এবং আমার মনে হয় মা ছাড়াও এখানে আরো অনেকেরই ভূমিকা রয়েছে, এটাকে প্রতিরোধ করার জন্য স্বামীর ভূমিকা আছে, এবং সেটি কারা করবে সেটি শুনবো আপনার কাছ থেকে। তবে তার আগে একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। কিশোর কিশোরীর বৃদ্ধিতে প্রভাব বিস্তার করে এমন একটি বিষয় হচ্ছে পুষ্টি। কিশোর কিশোরীর বয়সন্ধিকালে তাদের খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত সে বিষয়টি সম্পর্কে সাধারণত দেখা যায় শিশু কিশোর যারা রয়েছেন তাদের থেকে আমাদের যৌবনে প্রবেশের একটি অরৈখিক সূক্ষ্ম সুতা হিসাবে কাজ করে থাকে কৈশোরকাল। সেজন্য কৈশোরকালের বৃদ্ধি ও বিকাশের সাথে সম্পূর্ণ নির্ভর করে পুষ্টি। এই পুষ্টি সঠিক না হলে তাদের বৃদ্ধি, শারীরিক বিভিন্ন কার্যকলাপ ব্যাহত হয়। সেজন্য অবশ্যই কৈশোরকালে হতে হবে পুষ্টি সমৃদ্ধ খাবারে ভরপুর দৈনিক খাদ্য তালিকা। বিভিন্ন পুষ্টি উপাদানের মধ্যে অন্যতম হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। এছাড়াও থাকতে হবে ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক ও ফলিক অ্যাসিড। অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, বাহিরের বিভিন্ন ফাস্টফুড জাতীয় খাবার, বিভিন্ন ধরনের শারীরিক কার্যকলাপ ব্যতীত জীবনযাপন করা, এই সকল কারণে শিশু কিশোর যারা আছেন তাদের মধ্যে যখন তারা কৈশোরকালে প্রবেশ করছেন তখন কিন্তু তাদের বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা দেখা দিচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে বিভিন্ন খাবারগুলো যেগুলো তারা আছে অস্বাস্থ্যকর খাবার গ্রহণ করার ফলে তাদের অতিরিক্ত ওজন লাভ করছে। এতে করে তারা খুব তাড়াতাড়ি বয়সন্ধিকালে চলে আসছে। বিভিন্ন বয়সের মেয়েরা বা
কৈশোরী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা খুব দ্রুত সময়ে বয়সন্ধিকালে প্রবেশ করছেন এবং তাদের মাসিকও খুব দ্রুত শুরু হয়ে যাচ্ছে। এছাড়াও ছেলেদের ক্ষেত্রে ইনফার্টিলিটি জনিত বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও অপরিমিত খাদ্যাভ্যাসের জন্য। অবশ্যই এজন্য আমাদের খাদ্যাভ্যাস সুষম হতে হবে কৈশোরকালীন সময়ে। আমরা সাধারণত বলে থাকি যে ছেলে যারা রয়েছেন তারা কিশোর যারা আছে তাদের প্রতিদিন 2500 থেকে 2800 কিলোক্যালোরি খাবার গ্রহণ করতে হবে, আর যারা মেয়েরা আছেন তাদের 1800 থেকে 2000। এর মধ্যে অবশ্যই শারীরিক কার্যকলাপ কেমন করেন তারা, অথবা তাদের ওজন কতটুকু, তাদের উচ্চতা কতটুকু, তাদের শারীরিক পরিশ্রমের ধরন, তাদের আর্থসামাজিক অবস্থার মধ্যে অন্তর্ভুক্ত রেখে খাদ্য তালিকা সাজাতে হবে। কৈশোরকালীন সময়ে অবশ্যই খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে ফলিক অ্যাসিড, ভিটামিন ডি এবং আয়রন সমৃদ্ধ খাবার। সূর্যের আলোতে বেড়ে ওঠা হাঁস মুরগি, গরু ছাগলের দুধ, এছাড়াও হাঁস মুরগির ডিম থেকেও কিন্তু পাওয়া যায় ভিটামিন ডি। এগুলো যেমন আয়রন জিঙ্কের উৎস, ঠিক তেমন ভিটামিন ডি এবং ফলিক অ্যাসিডের উৎস। এছাড়াও পাশাপাশি বিভিন্ন ধরনের বাদাম বা বীজ জাতীয় খাবারগুলো থেকেও কিন্তু আয়রন পাওয়া যায়। সাধারণত বলা যায় আয়রন আমরা যে উৎসগুলো থেকে পাই দুই প্রকার, একটি হচ্ছে হিম আর একটি নন হিম। নন হিম জাতীয় আয়রনগুলো আমরা বিভিন্ন ধরনের উদ্ভিজ্জ উৎস থেকে পাই, সেগুলো শরীরে শোষণের জন্য অবশ্যই ভিটামিন সি জাতীয় খাবার খাদ্য তালিকায় রাখতে হবে। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার অবশ্যই কৈশোরকালীন সময়ে খাদ্য তালিকায় রাখতে হবে, কারণ সঠিক বৃদ্ধি ও বিকাশ পাশাপাশি হাড়ের গঠন ও দাঁতের গঠন মজবুত রাখার জন্য ক্যালসিয়ামের জুড়ি মেলা ভার। এছাড়াও তাদের নিয়মিত পর্যাপ্ত পরিমাণে শাকসবজি, ফলমূল জাতীয় খাবার গ্রহণ করতে হবে, কারণ কৈশোরকালীন সময়ে অনেকের ক্ষেত্রে দেখা যায় ত্বকে বিভিন্ন ধরনের ব্রণ বা অসহনীয় বিভিন্ন ধরনের রোগবালাই, এগুলো মুক্ত থাকতে হলে অবশ্যই খাদ্য তালিকায় পর্যাপ্ত শাকসবজি, ফলমূল রাখতে হবে। কৈশোরকালীন সময়ে সকালের নাস্তা অনেকেই যেন করতে চান না, এ বিষয়টিতেও অবশ্যই বাবা মাকে গুরুত্ব দিতে হবে। খুব সহজেই হজমযোগ্য খাবার নয় এমন খাবারগুলো তাদের খাদ্য তালিকায় রাখা, পাশাপাশি তারা যেন সহজেই খেতে পছন্দ করেন, মুখরোচক হয়, এই জাতীয় খাবারগুলো যদি আমরা তাদের খাদ্য তালিকায় সকালে রাখি, তারা কিন্তু অনিচ্ছা থাকা সত্ত্বেও দুই একবার বললেও খাদ্য তালিকায় রাখা খাবারগুলো অবশ্যই গ্রহণ করতে বাধ্য হবেন। পর্যাপ্ত পরিমাণে পানি পান করাতে হবে, নিয়মিত 8 থেকে 10 গ্লাস পানি অবশ্যই তাদের পান করাতে হবে। পাশাপাশি তারা কিন্তু বিভিন্ন ধরনের ফলের জুস, ডাবের পানি এগুলোও খাদ্য তালিকায় রাখতে পারে। এখন কৈশোরকালীন সময়ে অনেকের মধ্যে অতিরিক্ত ওজন বা ওজন আধিক্যজনিত সমস্যা দেখা দিচ্ছে, সেজন্য অবশ্যই তাদের শারীরিক অ্যাক্টিভিটিস বৃদ্ধি পায় এমন কাজকর্মের মধ্যে ব্যস্ত রাখার চেষ্টা করতে হবে, অথবা তারা যেন বিভিন্ন ধরনের শারীরিক পরিশ্রম করতে অভ্যস্ত হয়ে ওঠেন, নিজের কাজগুলো নিজে করতে অভ্যস্ত হয়ে ওঠেন, এমনভাবে তাদেরকে গড়ে তুলতে হবে। নিয়মিত তারা যেন 40 থেকে 50 মিনিট বিভিন্ন ধরনের এক্সারসাইজ করেন, অথবা তারা বিভিন্ন ইয়োগা করেন, সেই বিষয়টিও অবশ্যই নিশ্চিত রাখতে হবে। এতে তাদের শারীরিক কার্যকলাপ যেমন ভালো থাকবে, তাদের রক্ত সঞ্চালন প্রক্রিয়া ভালো থাকবে, তাদের অতিরিক্ত ওজনাধিক্যজনিত সমস্যা দেখা দিবে না। ম্যাম, আপনি বলছিলেন যে বাল্য বিবাহ রোধ করার ক্ষেত্রে মায়েদের ভূমিকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু সেই সাথে কিন্তু পরিবারের অন্যান্য যে সদস্য, বাবা, ভাই, বোন অথবা সমাজের কিন্তু একটা বিশাল ভূমিকা রয়েছে। সেক্ষেত্রে তাদের প্রতি আপনার মেসেজ কি এই বাল্য বিবাহ এবং এই কম বয়সে যে গর্ভধারণ সেটিকে রোধ করার জন্য? সবচেয়ে প্রথম আমরা যেটা বলবো যে একটা মেয়ে ম্যাচিউর হতে, তার শরীরে পরিপূর্ণতা আসতে কিন্তু মিনিমাম 18 বছর লেগে যাচ্ছে। সুতরাং 18 বছর আগে আমরা বিয়ে দেওয়ার, কারণ সে একটা রেসপন্সিবিলিটি নিতে পারবে না, সে যেখানে বিয়ে হবে অন্য একটা বাড়িতে যাবে, তখন তার নানা রকম শারীরিক এবং মানসিক সমস্যা দেখা দিতে পারে, অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে, সেটা একটা ব্যাপার। তারপরে বেশিরভাগ সময় তো গর্ভধারণ হয়ে যায়, কারণ গর্ভধারণ প্রোটেকশনের জন্য তো সেরকম প্রোটেকশনের ব্যবস্থাটাও নেওয়া দরকার, তো সেরকমভাবে প্রোটেকশন হয়তো নিতে পারতেছে না, তারপরে গর্ভধারণ হয়ে গেল। গর্ভধারণের অবস্থায় মাকে তার খাবার দাবার, তার পরিচর্যা, তার সবকিছু মেনে চলা, সেটার কিন্তু পূর্ণ দায়িত্ব শ্বশুর বাড়িতে তার
শাশুড়ি, তার শ্বশুর, তার ইভেন তার হাজব্যান্ডের কিন্তু সবচেয়ে বড় দায়িত্ব তাকে নিকটবর্তী কোনো স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া, তাকে রেগুলার চেক আপ করা। কারণ এই অল্প বয়সী মেয়েরা হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট, কারণ এই মেয়েরা তো ওরা রক্ত শূন্যতা ভুগতেছে, তারপরে দেখা যাচ্ছে যে প্রি এক্লাম্পসিয়া নাম আমরা শুনেছি যে প্রেশার বেড়ে যায়, খিচুনি ফুটে যায়, এগুলো কিন্তু এই ইয়াং মেয়ে টিনেজ প্রেগনেন্সি যারা হয়, যারা এই অল্প বয়সে প্রেগনেন্ট তাদের কিন্তু এই দেখা যায় যে এই ধরনের এক্লাম্পসিয়া এগুলো হয়। তো এইগুলা চেক আপ না করলে তো উঠে আসবে না বা কন্ট্রোল করা যাবে না। তো এর জন্য দায়িত্ব কিন্তু তার হাজবেন্ডের, যে নিকটবর্তী ইয়েতে নিয়ে তাকে রেগুলার চেক আপ করানো, তার স্বাস্থ্য সার্বিকভাবে সেই মেয়েটিকে আসলে সহযোগিতা করতে হবে, সেটা মানসিকভাবে এবং তার খাবার দাবার সবকিছু দিক থেকে। ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ আবারও এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই অনুষ্ঠানটি আজ আমরা কথা বলছিলাম কিশোরীদের স্বাস্থ্য নিয়ে। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। আসলে একটি গর্ভাবস্থা প্রত্যেকটা মায়ের জন্য একটি অন্যরকম সময়, তার জীবনে একটি গুরুত্বপূর্ণ একটা সময় এটা আসলে। আর ডেলিভারি নিয়ে মা এবং পরিবার সবাই খুব চিন্তিত থাকে, এবং সবচেয়ে বেশি যেই প্রশ্নটা সম্মুখীন হই তারা প্রথমেই জিজ্ঞাসা করে যে আমার নর্মাল ডেলিভারি সম্ভব কিনা। আমাদের বাংলাদেশের পরিসংখ্যানে দেখা গিয়েছে যে পরিমাণ সিজারিয়ান সেকশন থাকা উচিত তার চেয়ে অনেক বেশি সিজারিয়ান সেকশন হচ্ছে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে পারে, ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সুস্থ থাকুন।